हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। इलेक्शन আসলেই দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, চক্রান্ত করে তাই বাংলা দখল করতে চাই। আমরা বলে যাই ও মোটা ভাই ফিরে যাও, বিদায় নাও। 15 साल तक मां माटी और मानुष का नारा लेकर ये ममता बनर्जी आई। उन्होंने हमारे युवाओं को बेरोजगार किया। পুরোটাই জুমলা। তারা দুর্নীতিতে নাকি তৃণমূলের বিরুদ্ধে হোয়াইট পেপার প্রকাশ করবে। এই দেখুন, সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে, তার নাম জয়দেব খান। সব থেকে বড় কোল মাফিয়া আসানসোলের। দোয়া তুলসী পাতা, ওয়াশিং মেশিন, এটা জিজ্ঞেস করবেন ক পয়সা নিয়েছেন আর কবার একে ইডিসিবিআই ডেকেছে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন। অমিত শাহকে টার্মেকে দাঁড়িয়ে স্পেশাল পারমিশন করে ফ্লাইট থেকে নামার পর রিসিভ করছে কে? জয়দেব খাঁ, প্রহ্লাদ যোশী। জয়দেব খাঁ বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, এই হচ্ছে তার নিদর্শন। আমি তো ছবি দেখাচ্ছি। বাংলার মানুষকে যারা বোকা বানাতে এসছে, লেজে গোবরে হবে আগামী দিন। তৈরি থাকুক। বিধানসভা ভোটের আর 2 সপ্তাহ বাকি নেই। এই আবহে পশ্চিমবঙ্গে শুক্রবার সংকল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূল বার্তা ভয় নয় ভরসা। বিজেপির সংকল্পপত্রে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে একদিকে যেমন মহিলাদের জন্য নানা প্রতিশ্রুতির ঘোষণা করা হলো, তেমনি উঠে এলো বেকার যুবক যুবতীদের কথা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর প্রসঙ্গ, সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ সহ আরও অনেক প্রতিশ্রুতি। সংকল্পপত্রে অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে। দুর্নীতি মোকাবিলায় নানা পদক্ষেপের কথাও ঘোষণা করলেন অমিত শাহ। সিঙ্গুরের শিল্প পার্কের পাশাপাশি উত্তরবঙ্গে নানা উন্নয়নমূলক প্রকল্পেরও আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির সংকল্পপত্রে। ये 15 साल एक प्रकार से बंगाल के लिए, बंगाल की जनता के लिए काल रात्रि के दुस्वप्न समान रहे हैं। बड़ी आशाओं के साथ कम्युनिस्ट शासन से मुक्ति पाने के लिए बंगाल की जनता ने ममता दीदी को मैंडेट दिया था। मगर ये 15 साल में जिन आशाओं के साथ ममता जी को बंगाल की जनता ने सत्ता का सुकान दिया था, वो भयभीत है जनता, निराश है और मन से परिवर्तन चाहती है। और भरोसे की शपथ, ये संकल्प पत्र परिचायक है। 15 अप्रैल से 9 मई बंगाल के नए साल से लेकर गुरुदेव की जन्म जयंती तक ये जो चुनावी अभियान चलने वाला है, वो चुनावी अभियान किस मुद्दों पर चलेगा और भारतीय जनता पार्टी कैसे बंगाल को विकसित बंगाल बनाएगी, इसका रोड मैप हमारा ये संकल्प पत्र है, भरोसे का शपथ है। বিজেপির প্রতিশ্রুতি পত্র হচ্ছে কোন রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা ওই প্রতিশ্রুতি পত্র না। এগুলো হচ্ছে ওই চিটফান্ড সস্তার কোম্পানিগুলো রয়েছে, চিটফান্ডের প্রতিশ্রুতি পত্র। 1 লাখ টাকা লাগান 5 লাখ টাকা পাবেন বলে আপনাকেই সর্বশান্ত করে কেটে পড়বে। এই হচ্ছে মোদির গ্যারান্টি। এদের প্রতিশ্রুতির কোনো দাম নেই। যারা 12 বছর ক্ষমতায় রয়েছে, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করতে চাইছেন। নরেন্দ্র মোদী নিজে এসে বলেছিল আমরা কোটি কোটি টাকা দিয়েছি বাংলার পশ্চিমবঙ্গ সরকারকে। তাই আমি বলেছি শ্বেতপত্রটা প্রকাশ করুন, এখনো তো পারেনি। সংকল্পপত্রে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় চমক অবশ্যই মহিলাদের জন্য আর্থিক অনুদান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা ও ১৭০০ টাকা দেয়। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। বেকার যুব সমাজের জন্য সম্প্রতি যুবসাথী প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয় বেকার যুবক যুবতীদের। বিজেপি ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। सुनिश्चित करेंगे कि नौकरियों की भर्ती पारदर्शिता से हो। एक करोड़ों रुपए के घपले घोटाले भ्रष्टाचार हुए हैं, ऐसा एक भी भ्रष्टाचार के बगैर पारदर्शिता के साथ मेरिट्स रखने वाले युवाओं को नौकरी मिले, ऐसी हम योजना बनाएंगे। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुफ्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। पेपर लीक और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे हैं, योग्यता की जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक आयु में छूट दिया जाएगा, जिससे वो फिर से एक बार अपना भविष्य तरार सके। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। কেউ দিচ্ছেন, কেউ ক্ষমতায় এলে আরো দেবেন বলছেন। সবার নজর ভোট। ইলেকশন ম্যানিফেস্টোতে সবাই আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয়, মনে করে ভোটের আগে প্রতিশ্রুতি দিলে বুঝি ভোটাররা সন্তুষ্ট হবে। তৃণমূল কংগ্রেস অলরেডি তারা তাদের ঘোষণা করেছে তারা কি করতে চায়, এবং মোটামুটিভাবে তৃণমূল কংগ্রেস এতকাল যা করে আসে সেগুলোই কন্টিনিউ করতে চায়। কিন্তু আজকের বিজেপির যে সংকল্প যাত্রা 2026 ঘোষণা হলো, সেখানে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ছিলেন, এর আগে 21-এও উনি ছিলেন বটে, কিন্তু এবারে বেশ কিছু ঘোষণা যেগুলো মানে হয়তো ভোটারদের কাছে একটা বিরাট ভাবনা সৃষ্টি করবে। কেননা পশ্চিমবঙ্গে যেটা ভিত্তি সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, যেটা হচ্ছে মহিলারা পেয়ে থাকেন 1200 টাকা বা 1700 টাকা, শিডিউল কাস্টদের 1700 টাকা, এমনি 1200 টাকা। বিজেপি বলছে তারা একেবারে 3000 টাকা করে দেবে। এইটা সংকল্পপত্রে লেখা শুধু নেই, এটা একদম হোম মিনিস্টার নিজে সাংবাদিক সম্মেলন করে বলছেন। এর একটা তো ঘোষণা তো থাকবেই, এখান থেকে বেরিয়ে আসতে পারবে, ক্ষমতায় যদি আসে তাহলে বেরিয়ে আসতে পারবে না। আমরা জানি পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারা অনেকটাই মেয়েদের ভোটে এবং মুসলমানদের ভোটেই তারা নির্বাচিত। এই মেয়েরা যারা 1200 টাকা করে এখন পাচ্ছে, তারা যদি 3000 টাকা পায়, তাদের কাছে তো অনেক টাকার অঙ্ক এসে হাজির হচ্ছে। শুধু তাই নয়, বেকার যুবক যাদেরও 1500 টাকা কি 1000 টাকা করে বেকার ভাতা, তাদেরও বলা হয়েছে চাকরির প্রিপারেশনের জন্য 3000 টাকা করে দেওয়া হবে। এই দুটোই কিন্তু একটা মারাত্মক ঘোষণা, এবং এর ফলে যেটা আমরা ভাবছিলাম কিছুদিন আগে, তৃণমূল কংগ্রেসে তো বেকার ভাতার জন্য অনেক বেকার যুবকদের ভোট পাবেন, তাদের আশীর্বাদ পাবেন, কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সবার ঊর্ধ্বে চলে গেছে। কেন ভাতা দিয়েই যদি মানুষের ভোট জয় করতে হয়, যারা বেশি ভাতা দেবে তাদের দিকেই যাব, এটাই হয়তো মানুষের মনোবাসনা হতে পারে। এবং একই সঙ্গে যে ধরুন যেটা আমি দেখলাম যে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশ বর্ডারে যে সমস্ত জমি পাওয়া যাচ্ছিল না, সেখানে জমি যাতে পাওয়া যায় বিএসএফকে দেওয়া যায়, একেবারে টাইম বলে দিচ্ছে এর মধ্যে করতে হবে। এমনকি সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে দুষ্টের হিসাব সেটাও ওরা বলে দিচ্ছে। অ্যাকাউন্টস করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে
যারা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই সমস্ত কিছুই বলে দেয় যে এরা কিছু করতে চাইছে। এখন মানুষ কতটা খাবে বা মানুষ কতটা নেবে, এবং অনেক পরিকল্পনা, যেগুলো কেন্দ্রীয় পরিকল্পনা, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যজনিত পরিকল্পনা, সেটাও পশ্চিমবঙ্গে ফিরত আসবে, এবং অনেক কিছু তারা বলেছে। এখন সব কিছুই মানুষ হয়তো পড়বে না, জানবে না, কিন্তু লোকে মুখে ঘুরবে যে মেয়েদের, মানে মাতাদের কথাটা ব্যবহার করেছেন, 3,000 টাকা। জানি না তা যখন ঘোষণাপত্র জারি হবে সরকারি, তখন কিভাবে হবে থাকবে জানি না, কিন্তু 3,000 টাকা, অর্থাৎ এখনকার থেকে অনেকটাই বেশি বেকারদের ভাতা, এইগুলোই ঘরে ঘরে ঘুরবে, এবং সরকারি কর্মচারীদের ডিএ, সপ্তম বেতন কমিশন, এগুলো খুব দ্রুততার সঙ্গে দেবে। অর্থাৎ ভাতা দিয়ে মন জয় করো, যেটা পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গের যে শাসককালী দলের ছিল, প্রোগ্রাম ছিল, সেটাকে তারা কিন্তু বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। মানুষ কতটা শুনবে ভোটেই জানা যাবে। বর্তমান ভারতে ভোটের রাজনীতিতে ভোটারদের মন পেতে এই সরাসরি টাকা দেওয়া একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিহার, ওড়িশা, মহারাষ্ট্র থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা থেকে কর্ণাটক, সব দলই এই পথে হাঁটে। কেউ সফল হয়, কেউ ব্যর্থ। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী যে সংকল্পপত্র, তাতে মহিলাদের ক্যাশ বেনিফিট স্কিমে অনেক প্রতিশ্রুতির কথা দেওয়া হয়েছে। এখন সারা দেশেই এই ক্যাশ বেনিফিট ট্রান্সফার, তাতে নির্বাচনের ক্ষেত্রে অনেক রকম ভালো ফায়দা আসছে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে, এবং বিজেপি সেটা বিহারে খুব ভালো করে দেখতে পেয়েছে। তারা যেটা দেখছে যে পশ্চিমবঙ্গে গত 1 দশক ধরে মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি হয়েছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, এদের মাধ্যমে মহিলাদের ভোট ব্যাংক একটা সুরক্ষিত করবার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, এবং সেই ভোট ব্যাংকই থাবা বসানোর চেষ্টা করছে বিজেপি। এতদিন তারা তাদের নিজেদের যে ন্যারেটিভ ছিল, নির্বাচনী ন্যারেটিভ, সেটা ছিল ইডিওলজি কেন্দ্রিক, জাতীয়তাবাদ, হিন্দুত্ব, দুর্নীতি বিরোধ, কিন্তু সেই জায়গা থেকে সরে এসে তারা দেখছে এটা অনেক বেশি ফল দেয় ক্যাশ বেনিফিট ট্রান্সফার। এখন এক্ষেত্রে এটা ঘটনা যে ক্যাশ বেনিফিট ট্রান্সফার করলে মানুষের কিছু লাভ ঘটেই, মানে যাদের হাতে টাকা আসে তারা খরচ করে, অর্থনীতি পুনরুজ্জীবিত হয়, এবং বিজেপির তরফ থেকেও এটা একটা সোশ্যাল কোহেশনের জায়গায় নিয়ে যাবে। কারণ মুসলমান মহিলারাও, তারা মহিলা হিসেবে যদি বেশি পরিমাণে টাকা পায়, তাহলে সেই টাকার দিকে তারা অনেক বেশি প্রলুব্ধ হবে, এবং সেই দিকে তারা যাওয়ার চেষ্টা করবে। সুতরাং বিজেপিকে তারা ভোট দেওয়ার চেষ্টা করবে, এতে কোনো অন্যায়ের কিছু নেই। কিন্তু অন্য একটা দিকও ভেবে দেখবার দরকার আছে বলে আমার মনে হচ্ছে, যে যদি শুধুই অনুদানের এই রাজনীতি গড়ে ওঠে, তাহলে কিন্তু একটা রাজ্যে সামর্থ্য বিকাশ, পরিকাঠামোর বিকাশ, এগুলো খুব ভালোভাবে বলা যেতে পারে যে সেগুলো খামতি থেকে যায়, বা সেগুলোতে একটা মানে সেই দিকে মানুষ তাকায় না। এখন এই জায়গাটা থেকে যে বিষয়টা গড়ে ওঠে, যে যারা এই বেনিফিট পাচ্ছে তারা কর্মবিমুখ হয়ে পড়ে। যদি মানুষকে কর্মের দিকে উদ্যোগী করতে হয়, যদি তাদেরকে অনেক বেশি সক্ষম করতে হয়, তাহলে এই অনুদানের রাজনীতির থেকে সরে এসে অনেক বেশি পরিমাণে তাদেরকে একটা সামর্থ্য বিকাশের দিকে এই রাজনৈতিক দলগুলোকে ঝুঁকতে হবে, এবং পরিকাঠামোর বিকাশের উপর গুরুত্ব দিতে হবে, যেটার কথা অন্তত প্রধানমন্ত্রী প্রথম পর্যায়ে বলেছিলেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সেই জায়গাটা আর বিজেপি এখন রক্ষা করছে না। এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদী সরকারের যে বিজেপির যে লড়াইটা শুরু হবে, সেই লড়াইটা মূলত হবে বিজেপির যে ন্যারেটিভ, বিজেপির যে বয়ান, নির্বাচনী ভাষ্য, যেখানে তারা মহিলাদের প্রচুর কিছু দেবেন বলছেন আর এবং সেইভাবে প্রলোভিত করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতার ভাষ্য, যেখানে তিনি বোঝাবার চেষ্টা করছেন আমি এতদিন ধরে দিয়ে এসেছি। এই দুয়ের মধ্যে লড়াই হবে। এখন দেখার বিষয় যে এই দুয়ের মধ্যে কোন ন্যারেটিভটা অনেক বেশি মানুষের কাছে, মহিলাদের কাছে কার্যকরী হয়। রাজনৈতিক দলগুলির মধ্যে আরও একটা প্রবণতা দেখা যায়, নিজে টাকা দিলে জনকল্যাণমূলক প্রকল্প, অন্য দল দিলে ভোটের আগে ঘুষ, অর্থাৎ এক্ষেত্রেও আমরা ওরা। মনে রাখতে হবে এটা মোদিজির গ্যারান্টি। অমিত শাহ বলেছেন আমাদের
সম্মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, মাননীয় বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের দুই কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুকান্ত মজুমদার, শ্রী শান্তনু ঠাকুর এবং আমাদের এই সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান শ্রী তাপস রায় এবং আরেকজন অন্যতম সদস্য সংকল্পপত্র কমিটির শ্রীমতী অগ্নিমিত্রা পাল, তারা আজকের মঞ্চের থেকে সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেছেন, সমর্থন করেছেন এবং কিভাবে এই সংকল্পপত্র সর্বস্তরে মানুষের সঙ্গে কথা বলে সর্বগ্রাহ্য, সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করার চেষ্টা করা হয়েছে সেটি বলেছেন। এই সংকল্পপত্রটি আমরা রূপায়ণ করতে চলেছি। নতুন যে সরকার 4 মের পরে সংগঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে, সেই সরকার প্রথম পশ্চিমবঙ্গের বাঙালির জনতার সরকার আসতে চলেছে। যদিও এটা বিজেপির বিধায়করা তৈরি করবেন, কিন্তু এটা কোনো দলীয় সরকার হবে না, এটি জনতার সরকার হবে, মানুষের সরকার হবে, যেখানে এই 15টি যে প্রকল্প বা যে নীতি আমরা নিয়েছি তার বাইরেও সমস্ত ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে একটা উন্নতির উচ্চ আকাশে পৌঁছে দেবার চেষ্টা আমরা করব। এটা প্রথম 5 বছরের মধ্যে। তারপরে সমৃদ্ধ ভারত, সশক্ত ভারতে যে নতুন সরকার আসছে তাতে ডবল ইঞ্জিন সরকার যেটা তৈরি হতে চলেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিজেপির সরকার হওয়াতে যেসব অসুবিধেগুলো আমাদের আগে পশ্চিমবঙ্গে ছিল সেগুলো দূর হবে এবং আমরা নতুন পশ্চিমবঙ্গ তৈরি করতে পারব। এই প্রশ্ন মাঝে মধ্যে ওঠে যে ভোটের আগে এত টাকা বিলোনোর মতো ক্ষমতা কি কোনো রাজ্য সরকারের আছে? এই করতে করতে একটা সময় যে কোনো রাজ্যের সরকারি কোষাগারে আর কি কোনো টাকা থাকবে? এই বিতর্ক যেমন চলে তেমনি অনুদানের রাজনীতিও চলে। ভাতা পেলে কোটি কোটি মানুষের যে লাভ হয় তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেকে আবার এই প্রশ্নও তোলেন, এইভাবে কি সারা জীবন চলতে পারে? বিজেপির এই তথাকথিত ইস্তাহার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেসব স্কিমে বাংলার মায়েদের, বোনেদের, বাকিদের আর্থিক সাহায্য দিচ্ছেন এবং যেখানে তাদের আর্থিক স্বয়ংভরতার ব্যবস্থা করছেন, স্বনির্ভরতার ব্যবস্থা করছেন, সেগুলিকেই নানাভাবে এনেছেন। আমরা এটা একটু বাড়াচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার এই করছি, অমুকের এই করছি। এখানে আমাদের খুব স্পষ্ট বক্তব্য আছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছিলেন তখন এরা বলেছিল ভিক্ষা, মা বোনেরা ভিক্ষা নেবেন না। আজ সেটাকেই বলতে হচ্ছে আমরা দেব, অন্য রাজ্যে গিয়ে বলতে হচ্ছে দেব। এর মানে কি? একের পর এক কথা এমন কিছু আছে বিজেপির ইস্তাহারে। আমাদের বক্তব্য, আরে বাংলায় এসে সব বলছেন কেন? যে রাজ্যে নিজেরা আছেন একটা করে দেখান না। আর বাংলার মানুষ জানেন এই কাজগুলো নিজে ভেবে মায়েদের, বোনেদের এবং সমাজের সব শাখার সঙ্গে তাদের সঙ্গে কথা বলে তাদের স্বার্থে সব পেশার মানুষ, সব পরিবারের জন্য শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখন বিজেপির এই সব কথাগুলো তো জেরক্স কপি, নকল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন, বিজেপি আর বিজেপি শাসিত রাজ্যগুলো কাল, পরশু, আগামী 5 বছর ধরে তাই ভাবে, কিন্তু করে উঠতে পারে না। তো ফলে মানুষ নকল নেবেন কেন, জেরক্স কপি নেবেন কেন? আসল মমতা বন্দ্যোপাধ্যায়, অরিজিনাল মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ফলে ওই জেরক্স বিজেপির অবাস্তব, ভিত্তিহীন কথা মানুষ নেবেন না। কথার কথা বলছে, ওরা জানে ওরা গোহারা হারবে। সরকারে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে ওদের করার কোনো দায়ও থাকবে না। আমরা বলছি, আপনারা যে টাকাটা দেবেন বলছেন, তো আপনারা ইতিমধ্যেই যেসব রাজ্যে আছেন তো ওখানে আগে দিয়ে দেখান, তারপর বাংলায় গল্প বলতে আসবেন। দিল্লিতে বলেছিলেন দেব, রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হয়েছেন, কজন পেয়েছেন? আদৌ পেয়েছেন? কেন পাননি? ফলে দেব বলে ভোট চাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে ভোট চাওয়া মানুষ বোঝেন। মানুষ ওই জেরক্স, কপি ক্যাট, নকল নমিশ বিজেপির এই জঘন্য কাগজপত্রগুলো প্রত্যাখ্যান করবেন এবং উদ্ভাবনী শক্তি, সকলের পাশে থাকা, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা,
মহিলাদের আর্থিক স্বয়ংবরতা, স্বাস্থ্যে স্বয়ংবরতা, পারিবারিক স্বয়ংবরতা, রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতা, এই সমস্তটা যিনি দিচ্ছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ অবান্তর যেগুলি বলে গেছেন বাংলার মানুষ বিশ্বাস করেন না, প্রত্যাখ্যান করবেন। আর কয়েকদিন বাদেই ভোট, তারপরে পশ্চিমবঙ্গবাসী প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার, ঠিক করবেন তাদের মুখ্যমন্ত্রী কে হবেন। প্রফুল্ল ঘোষ থেকে বিধান রায়, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল সেন, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কে বসবেন মুখ্যমন্ত্রীর আসনে? পরিবর্তন না প্রত্যাবর্তন, তা ঠিক করবে বাঙালি, পশ্চিমবঙ্গবাসী। আর তার জন্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন জোর লড়াই, জোর কদমে চলছে প্রচার। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা। পশ্চিমবঙ্গের ভোটারদের প্রায় অর্ধেক মহিলা, সবার নজর মহিলা ভোটের দিকে। অর্ধেক আকাশী রাজনৈতিক নেতা নেত্রীদের ভাগ্য বিধাতা হয়ে উঠতে পারেন, তাই মহিলাদের জন্য প্রতিশ্রুতির ছড়াছড়ি। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। আমরা ইলেকশনের সময় বলি না, আগে করে দিই। আর বিজেপি এখন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংকল্পপত্র প্রকাশ করে বড় চমক দিল বিজেপি। তাদের দাবি সরকারে এলে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেবে। ভোটের কথা মাথায় রেখে আগেই ভোট অন অ্যাকাউন্টসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদানের মাত্রা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলাদের ভাতা 1,000 টাকার জায়গায় আরও 500 টাকা করে বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। অন্যদিকে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা যেখানে মাসে 1,200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও 500 টাকা করে বাড়ানো হয়। অর্থাৎ তাঁরা এখন প্রতি মাসে পাচ্ছেন 1,700 টাকা করে। এই প্রেক্ষাপটে বিজেপি পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি প্রতিশ্রুতি দেয়, সেদিকেই নজর ছিল সবার। আর সেখানেই চমক দিল তারা। সংকল্পপত্র প্রকাশ করে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রায় দ্বিগুণ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। অর্থাৎ তৃণমূল সরকার যেখানে 1,500 কিংবা 1,700 টাকা করে দিচ্ছে, সেখানে বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে প্রতি মাসে মহিলাদের দেবে 3,000 টাকা। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, ওরা যেটা চালু করেছিল টুকলি করে। আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না। বিজেপির প্রতিশ্রুতিকে ভাঁওতা প্রমাণিত করতে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন ভিডিও দেখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8 मार्च तक दिल्ली की बहनों के खाते में 2,500 रुपया पहुंचना शुरू हो जाएगा। हर महीना 2,500 मिल जाएगा और गैस चूल्हा मिल जाएगा फ्री में। हमें तो कुछ भी नहीं मिल रहा अभी तक। আপনারা যে ভিডিওটা দেখলেন, সেখানে আপনারা দেখছেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং দিল্লি বিধানসভা নির্বাচনের আগে 2025 সালের ফেব্রুয়ারি মাসে তিনি বলছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2,500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3,000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। পাল্টা তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোনো নেতা কোনো সদস্য সমর্থকের কথা শুনতে রাজি নন। তার কারণ পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি বুঝে গেছেন যে মিথ্যে বলার একচেটিয়া অধিকার একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে। বিভিন্ন সময় ডক্টরড ছবি, ডক্টরড ভিডিও, বিভিন্ন সময় ভুল কমেন্ট, উল্টোপাল্টা কথা এবং তথ্যের যে এক সংকোচন প্রসারণ নয়, সরাসরি মিথ্যে,
অর্ণিত ভাষণে চরম যে জিনিস তৃণমূল কংগ্রেস গত ১.৫ দশক ধরে দেখিয়েছে, পশ্চিমবঙ্গের বাঙালি আর এসবে বিশ্বাস করছে না। মহিলা ভোট পেতে আরও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সংকল্পপত্রে তারা বলেছে, বিজেপি ক্ষমতায় এলে চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের ব্যবস্থা করা হবে। লাখপতি দিদির আওতায় আনা হবে ৭৫ লক্ষ মহিলাকে। সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ব্যবস্থা করা হবে। প্রতি মণ্ডলে তৈরি হবে মহিলা থানা। প্রত্যেক থানায় থাকবে মহিলাদের জন্য সহায়তা ডেস্ক। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ऐसे बंगाल का हम निर्माण करेंगे। আপনারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছেন, বাঁচার অধিকার কেড়ে নিচ্ছেন। যে শপথগুলো দিয়েছে বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, একটা প্রতিশ্রুতিও আপনারা বিধানসভা ধরে ধরে দেখুন না। হরিয়ানা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে বাস্তবায়িত হয়েছে, মহারাষ্ট্রে যেগুলো দিয়েছে বাস্তবায়িত হয়েছে, আসামে যেগুলো দিয়েছে একটাও বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিল আমাকে 50 দিন দিন, আমি কালো টাকা ধ্বংস করবো। আজ কালো টাকা ধ্বংস হয়েছে। শুধু তৃণমূল বা বিজেপি নয়, মহিলাদের ভোট পেতে তাদের ইস্তাহারে নানা প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম ও কংগ্রেস। সিপিএম যদি রাজ্যে ফের ক্ষমতায় আসে, তারা মহিলাদের 20 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির আশ্বাস দিয়েছে। অন্যদিকে কংগ্রেস তাদের ইস্তাহারে দুর্গা সম্মান নামে মহিলাদের প্রকল্পের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। তার অন্যতম হল মহিলাদের মাসে 2000 টাকা করে অনুদান, মহিলা উদ্যোগপতিদের জন্য 5000 কোটি টাকার বিশেষ ফান্ড তৈরি, এখন 5 লক্ষ টাকা পর্যন্ত সুদহীন ঋণ মহিলাদের। অর্থাৎ ভোটের আগে সবার লক্ষ্য মহিলা ভোট। লক্ষ্মীর ভাণ্ডারের পর পশ্চিমবঙ্গের বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প যুবসাথী চালু করেছে তৃণমূল সরকার। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণদের এই প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বেকার ভাতা দেওয়া হচ্ছে। এবার এর পাল্টা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিল বিজেপি। এ নিয়ে অমিত শাহর প্রকাশ করা সংকল্পপত্রে বলা হয়েছে, আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। बेरोजगार युवाओं को 3000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। নতুন জুমলা। 8ই মার্চ 2025 সালে দিল্লির যত মহিলা রয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিল্লির সরকার, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 8 তারিখে সবার অ্যাকাউন্টে 2500 টাকা করে যাবে। আজকে 2026 সালের এপ্রিল মাস, প্রায় 14 মাস হয়ে গেছে, একজন মহিলা 5 পয়সা পায়নি। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল চেহারা, এই হচ্ছে বিজেপির আসল চেহারা। এটা আমি বলছি না, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি। সেখানে অমিত শাহ এসে বলছে আপনাদের 3000 দেবো। আরে যেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো সেটা বাস্তবায়িত করুন। আপনি মহারাষ্ট্রে বলেছিলেন যত মহিলা আছে সবাইকে আমরা 2000-2500 করে দেবো। সার্ভে সমীক্ষার নামে সমীক্ষা করতে গিয়ে 90 লক্ষ মহিলাকে বাদ দিয়ে দিয়েছেন। এগুলো তো পাবলিক ডোমেনে রয়েছে, জনসমক্ষে রয়েছে। আমাদের সরকার ভারতে একমাত্র রাজ্য সরকার যে বাংলার 2,42 লক্ষ মহিলাকে, পরিবারে একজন থাকলে একজন, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন, নো কোয়েশ্চেন আস্কড, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া সরাসরি মাসের 3 তারিখ 4 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণ হলে মাসে 1500 আর তপশিলি জনজাতি হলে মাসে 1700 টাকা দিচ্ছে। আপনি একটা রাজ্যে করে দেখান, আমাদের চ্যালেঞ্জ। অন্তর্বর্তী রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প বাংলার যুবসাথী ঘোষণা করা হয়। প্রথমে চলতি বছরের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও পরে তা প্রায় 4 মাস এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়,
কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। এই পরিস্থিতিতে ভোটের আগে 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। 1 करोड़ स्वरोजगार और रोजगार के तक हम निर्मित करेंगे। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। যারা 1 কোটি চাকরির কথা বলে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। অমিত শাহ সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার 5,000, আমি একটা বিধানসভার 58,000 বলছি না, সারা বাংলা জুড়ে 5,000 লোক দেখাক, যাকে নরেন্দ্র মোদীর সরকার গত 12 বছর ক্ষমতায় থাকার পরে কোনো যুবক বা যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তাদের কেন্দ্রের সরকার তুলে দিয়েছে। বাম কংগ্রেসের ইস্তেহারেও যুব সমাজের জন্য প্রতিশ্রুতি রয়েছে। কংগ্রেসের ইস্তেহারে ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সব সরকারি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত, এবং বামফ্রন্টের ইস্তেহারে 5 বছরের মধ্যে সব সরকারি শূন্যপদে নিয়োগ ও প্রত্যেক পরিবারে অন্তত একজনের স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দুয়ারে ভোট, তাই প্রতিশ্রুতির ফুলছুরি। জিতবে একটি দল, সরকার করবে সেই। সবার নজর তখন থাকবে তার দিকে, সে কত প্রতিশ্রুতি পূরণ করলো আর কতটা পারলো না। কিন্তু কে জিতলো তা তো জানা যাবে 4 মে। আপাতত ভোট যুদ্ধ চরমে, তাল ঠোকাঠুকি ও সপ্তমে। भारतीय जनता पार्टी चाहती है कि बंगाल को घुसपैठियों से मुक्त कर दे, और ममता बनर्जी इनको संभाल कर रखना चाहती है। ममता दीदी, जितना जोर लगाना है लगा दो, एक एक घुसपैठिए को हम चून चूर कर बंगाल के बाहर निकालेंगे। ये घुसपैठिए हमारे युवाओं का नौकरी खा रहे हैं, ये घुसपैठिए गरीबों का चावल हजम कर रहे हैं, और ये घुसपैठिए यहां गुंडागर्दी कर रहे हैं। ममता बनर्जी नहीं चाहती कि बंगाल में से घुसपैठिए जाएं, मगर मैं आज यहां पर कहकर जाता हूं, पूरे बंगाल से चुनाव के बाद एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। আমি বলেছিলাম বিজেপি 50-এর গন্ডি পেরোবে না, আজও আমি একই কথা বলছি। আগামী 25 দিনে বোঝা যাবে। কিন্তু মানুষকে যেভাবে এরা অত্যাচারিত করেছে, খালি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, মানুষকে ভোট দিতে দেবো না, মানুষের ভোটাধিকার কেড়ে নেবো, এটা ভেবেছিল মানুষকে ভোটের বাইরে রেখে জোর জবরদস্তি গায়ের জোরে বাংলাটা দখল করা যাবে। অন্য রাজ্যের সাথে বাংলার এখানেই তফাৎ। बड़े दुस्वप्न का अंत करते हुए एक नई भोर जैसे होती हो, नई सुबह की हम शुरुआत करें, यही बंगाल की जनता को मेरी अभ्यर्थना है, विनंती है। भाजपा की सरकार बनाइए और बंगाल में भरोसे का शासन प्रस्थापित करिए। एसटी, एससी,
और ओबीसी समुदायों के लिए समता मूलक विकास के प्रयास के लिए उनके लिए एक रोड मैप बनाया जाएगा। चाहे जनजातियों के को भूमि का पट्टा देने का हम काम करेंगे, न्यूनतम मजदूरी सुनिश्चित करेंगे और आसाम की तर्ज पर वहां चाहे श्रमिकों के बच्चों को पढ़ाने के लिए एक बहुत बड़ा स्कूलों का चेन बनाएंगे और स्वास्थ्य केंद्रों का भी चेन बनाने का काम करेंगे। বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না, ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা, ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপি দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয় মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। মহিলাদের ভাতা দেওয়া থেকে শুরু করে লাখপতি দিদি তৈরি, বেকারদের মাসে আর্থিক সহায়তা, আগামী 5 বছরে 1 কোটি মানুষকে নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ। সংকল্পপত্রে এরকমই নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বাদ যাননি প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমরাও। সংকল্পপত্র প্রকাশ করে এদিন এই 3 ক্ষেত্রেই আর্থিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংকল্পপত্রে বলা হয়েছে বিধবা, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে। নবান্ন সূত্রে খবর, বর্তমানে তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হয়, 1000 টাকা করে দেওয়া হয় বিধবা ভাতাও। এই মুহূর্তে প্রায় 18 লক্ষ উপভোক্তা বার্ধক্য ভাতা পান, বিধবা ভাতা পান প্রায় 26 লক্ষ উপভোক্তা। অন্যদিকে বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে 40% প্রতিবন্ধকতা থাকলে মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। এখন বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী এই 3টি ক্ষেত্রেই আর্থিক সহায়তা প্রতি মাসে 1000 টাকা থেকে বেড়ে 2000 টাকা করা হবে। विधवाओं, वरिष्ठ नागरिकों और दिव्यांग जनों की सहायता को हम 2 गुना करेंगे। पर्वतीय क्षेत्रों के लिए स्थानिक आकांक्षाओं का सम्मान करते हुए संवैधानिक ढांचे में इसका निकाल रहेंगे। बंगाल की एक रूपता को हम अक्षुण्ण रखेंगे और बंगाल को एक ही रखकर पर्वतीय क्षेत्र की आकांक्षाओं का सम्मान करने के लिए हम संवैधानिक रास्ता ढूंढेंगे। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ইত্যাদি সব বলছেন যে ডবল করে দেব। খুব ভালো কথা, বাংলায় তো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ওনারা যে রাজ্যে আছেন ডবল ইঞ্জিন সরকার, সেখানে কি ওনারা দিচ্ছেন? কেউ দিচ্ছেন এইসবগুলো? মমতা বন্দ্যোপাধ্যায় যা দিচ্ছেন সেটাও দিচ্ছেন না। আগে আপনি আচরি ধর্ম পরের শিখাও, আগে নিজেদের রাজ্যে শুরু করুন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তো, লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বলেছেন, দিল্লিতে বলেছিলেন করব, এখনো করেননি। আগে করুন, তারপর বাংলাকে মিথ্যে আশ্বাস দেবেন। তৃণমূলের সরকার বর্তমানে বিভিন্ন প্রকল্পে সরাসরি নগদ অর্থ উপভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছে। বিজেপি আবার ক্ষমতায় এলে তৃণমূলের দ্বিগুণ আর্থিক সহায়তা দেওয়ার কথা বলছে। এখন মানুষ কোন পক্ষের ওপর ভরসা রাখবেন তা জানা যাবে 4 মে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। सुनिश्चित रूप से पूर्ण बहुमत के साथ इस बार सरकार बनने जा रही है और मैं बंगाल की जनता को अपील करना चाहता हूं, किसी से भी मत डरिए। डर तभी जाएगा जब परिवर्तन करेंगे। इस चुनाव में भयमुक्त होकर वोट करिए। भय आपने दिखाया, भरोसा हमने दिलाया, और ये बात सही है, लोग भय नहीं भरोसा कोई चुनेंगे, और इसलिए 4थी बार तृणमूल जीतेगी और आप हमेशा के लिए बंगाल से बाहर जाओगे। 20 साल तक सीएम का कुर्सी खाली नहीं है, तृणमूल रहेगा और दीदी रहेगा। সপ্তম পে কমিশন কার্যকর ও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। বিজেপি সংকল্পপত্রে 4 নম্বরেই রয়েছে এই প্রতিশ্রুতি, যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। सभी सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर
सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। তিনি বাংলার বাজেট পড়েনি। 1946 সালে যখন প্রথম পে কমিশন বাস্তবায়িত করা হয়েছিল বাংলায়, তখন তার নাম হয়েছিল পে কমিটি। সেভাবে দেখতে গেলে 7 পে কমিশনই বাংলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ফার্স্ট পে কমিশন সেটাকে আমরা বলতাম ফার্স্ট পে কমিটি। কমিশনের জায়গায় কমিটি কথাটা ব্যবহার হতো, আর সেটা হয়েছিল 1959 সালে। আর এই বাজেটে 5 ফেব্রুয়ারি যে বাজেট বিধানসভায় পরিবেশন করা হয়েছে সেখানে 7 পে কমিশনের কথা স্পষ্টত লেখা রয়েছে, কিন্তু জানেনই না আমাদের সরকার সে ঘোষণা অলরেডি করে দিয়েছে। বিগত কয়েক বছরে বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বঞ্চনার অভিযোগ, দিনের পর দিন অবস্থান, মিছিল, সুপ্রিম কোর্টে মামলা, অবিলম্বে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। তারপরও রাজ্য সরকারের টালবাহানা। শেষমেশ 15ই মার্চ যেদিন বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন, তার ঠিক 55 মিনিট আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোট প্রচারে রাজ্য সরকারি কর্মচারীদের মন জয়ের চেষ্টা করছে বিজেপিও। বৃহস্পতিবারই হলদিয়া সভা থেকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন কার্যকরী হবে। बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए आपको इतने वर्षों तक ये निर्मम सरकार ने भयभीत करके रखा है। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। ভোটের প্রচারে ডিএ দিয়ে প্রতিশ্রুতি পূরণের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে। 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন। চাকরিজীবী থেকে চাকরি প্রার্থী সবার জন্যই কিছু না কিছু আছে। বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। सभी सरकारी रिक्त पद परमानेंट नौकरी से युक्त कराने का काम करेंगे। इसके साथ साथ हम ये सुनिश्चित करेंगे कि नौकरियों की भर्ती पारदर्शिता से हो। एक करोड़ों रुपए के घपले घोटाले भ्रष्टाचार हुए हैं, ऐसा एक भी भ्रष्टाचार के बगैर पारदर्शिता के साथ मेरिट्स रखने वाले युवाओं को नौकरी मिले, ऐसी हम योजना बनाएंगे। प्रतियोगी परीक्षाओं में तैयारी करने के लिए 15,000 की एक मुफ्त वित्तीय सहायता युवाओं को दी जाएगी। पेपर लीक और भ्रष्टाचार के कारण जो युवा अपनी आयु गंवा बैठे हैं, योग्यता की जो आयु की सीमा है, वो सभी को 5 साल तक आयु में छूट दिया जाएगा, जिससे वो फिर से एक बार अपना भविष्य तरार सके। বড় বড় ভাষণ দেয় ইলেকশনের আগে, 3000 দেবো, 5000 দেবো, 10,000 দেবো। যেমন প্রথম ইলেকশনে মোদিজি বলেছিলেন 15 লক্ষ টাকা সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো। ব্যাস সেই মিথ্যে কথায় ভুলে সবাই দিয়ে দিল ভোট, দেশটাকে সর্বনাশ করে দিল এরা। 1 টাকাও পেয়েছেন কারো ব্যাংক অ্যাকাউন্টে? আজ পর্যন্ত পেয়েছেন? তারপরে বুঝতে পারছেন মিথ্যের ফুলঝুরি কারা? বলে এক করে এক। বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবে, একটাও দিয়েছে? বরঞ্চ চাকরি কেটেছে। আর বাংলায় জেনে রাখবেন, আমরা 40% বেকারত্ব কমিয়েছি, আর বিজেপি সারা দেশে 40% বেকারত্ব বাড়িয়েছে। রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে ভয়ঙ্কর দুর্নীতি, চাকরি চুরির অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড়। দুর্নীতি
দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর গ্রেপ্তারি। জেলে যেতে হয় শিক্ষা দপ্তরের কর্তা উচ্চপদস্থ একাধিক আধিকারিককে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একের পর এক মামলা। শুধু তাই নয়, চাকরিহারা হতে হয় অসংখ্য যোগ্য শিক্ষককে। দীর্ঘদিন তাদের রাস্তায় আন্দোলন, মিছিল, অবস্থান। কয়েক বছর চাকরি করার পর ফের তাদের যোগ্যতার পরীক্ষা দিতে হয়েছে, যা তৃণমূল সরকারের অস্বস্তির অন্যতম কারণ হয়েছে। এই অবস্থায় বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। संकल्प पत्र बंगाल के हर तबके में व्याप्त गहरी निराशा से बाहर निकलने का एक मार्ग है। इस संकल्प पत्र के अंदर कृषि बर्बाद होने से कई प्रकार की आशंकाओं से घिरे किसान को एक नया मार्ग दिखाएगा। बेरोजगार युवा और भय से त्रस्त महिलाओं को भी एक नया मार्ग दिखाएगा। बंगाल की संस्कृति के हाथ से चिंतित, बंगाल संस्कृति के गौरव की अनुभूति करने वाले हर नागरिक को एक नई आशा और नया भरोसा देगा। और नरेंद्र मोदी जी के विकसित भारत की जो कल्पना है, उसमें विकसित भारत का रोड मैप भी ये संकल्प पत्र बंगाल की जनता के सामने रखेगा। সবথেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের উপর ভুরি ভুরি অভিযোগ, যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে, সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। যারা 1 কোটি চাকরির কথা বলে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী হওয়ার আগে সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আজকে 12 বছর ক্ষমতায় নরেন্দ্র মোদী, কার্যত দেখতে গেলে প্রতি বছর যদি 2 বছর চাকরির প্রতিশ্রুতি তিনি দেন, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি। ভারতবর্ষে 4123টা বিধানসভা আছে, সেভাবে দেখতে গেলে যদি 24 কোটি চাকরি হয়ে থাকে, যা তিনি বলেছেন যে প্রতি বছর আমি 2 কোটি করে বেকারের চাকরি দেবো, তাহলে 24 কোটি চাকরি যদি দেশে হয়, প্রত্যেকটা বিধানসভায় গড়ে 58,000 যুবক যুবতীর নতুন কর্মসংস্থান হওয়া উচিত। कलकत्ता तक बंगाल की जनता के मन में एक भय है कि अगर ये घुसपैठ इसी तरह से चलती रही तो पश्चिम बंगाल का अस्तित्व भी रहेगा या नहीं रहेगा। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। অরক্ষিত সীমান্ত, অনুপ্রবেশ, গরু পাচার। ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ফের এই 3 অভিযোগের অস্ত্রেই শান দিলেন অমিত শাহ। পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে আরও চড়ল ভোটের দোরগোড়ায় দাঁড়ানোর রাজ্যের পারদ। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ বা কোচবিহার সীমান্তবর্তী এই জেলাগুলির এখনও বেশ কিছুটা অংশ কাঁটাতারহীন। অভিযোগ, খোলা সীমান্তের সুযোগ নিয়ে চলে গরু পাচার থেকে বহু অবৈধ কাজকর্ম, ঢুকে পড়ে অনুপ্রবেশকারীরাও। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे और बंगाल और देश को सुरक्षित करेंगे। ये सुनिश्चित करेंगे कि एक भी गौ माता की तस्करी बंगाल के माध्यम से भारत के बाहर न हो, इसको कठोरता के साथ हम सुनिश्चित करेंगे। ক্যাসেট 10 বছর ধরে বাজিয়ে আসছে, একই ক্যাসেট আবার আজকে বাজিয়েছে।
5 বছর আগে একই কথা বলেছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি অনুপ্রবেশ আপনারা আটকাতেই চান, তাহলে কাশ্মীরে পহেলগামের দায়িত্বে কে ছিল? বিজেপি সেখানে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হলো কেন? দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্র সরকারের অধীনে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, সেখানে দেশের রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, 10 জন নিরীহ মানুষ মারা যাচ্ছে। এই ব্যর্থতা কার? 2023 সালের 12ই ডিসেম্বর সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একটি মামলায় কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে কাঠগড়ায় তোলা হয় রাজ্য সরকারকে। অসহযোগিতার কারণে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো বাধাপ্রাপ্ত হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, জমি নীতি সহজ করার বদলে জটিল করছে পশ্চিমবঙ্গ। সীমান্তে কাঁটাতার, যেটা কিনা জাতীয় সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করছে না। পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতার বসানোর জন্য জমি হস্তান্তর করলেই কেন্দ্রীয় সরকার কাজ শুরু করতে পারবে। শুক্রবার রাজ্যে এসে এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে সীমান্ত সুরক্ষায় কি করা হবে তার প্রতিশ্রুতিও দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हम घुसपैठ पर निर्णायक प्रहार करेंगे। सालों से नरेंद्र मोदी जी की केंद्र सरकार प्रयास कर रही है, मगर बाढ़ को 100% करने के लिए बंगाल सरकार हमें भूमि नहीं देती है। हमने तय किया है कि 45 दिन में ही भारत सरकार के गृह मंत्रालय को जितनी भूमि उपलब्ध कराना है वो उपलब्ध कराने का काम बंगाल सरकार समाप्त कर देगी। नदी नालों के अंदर पेट्रोलिंग की भारत सरकार के साथ मिलकर एक नई आधुनिक तकनीक से युक्त वैज्ञानिक व्यवस्था हम करेंगे। অনুপ্রবেশকারী বর্ডার সামলায় কে? কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ চালায় কে? কেন্দ্রীয় সরকার। সিবিআই চালায় কে? কেন্দ্রীয় সরকার। আইটিবিটি চালায় কে? কেন্দ্রীয় সরকার। যদি কেউ অনুপ্রবেশকারী ঢোকে তো অমিত শাহ রিজাইন করা উচিত, আমাদের নয়, কারণ আমরা ঢোকাইনি, আমাদের ঢোকাবার ক্ষমতা নেই। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ, ভয় ডরহীন পশ্চিমবঙ্গ, সিন্ডিকেট কাটমানি দুষ্কৃতিরাজ মুক্ত পশ্চিমবঙ্গ। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, অমিত শাহ যখন প্রচারে ঝড় তুলছেন, তখন বিজেপি তার সংকল্পপত্রে এমনই নানা প্রতিশ্রুতি দিচ্ছে। हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। এদের আমলে, বিজেপির আমলে সারা দেশটা শেষ হয়ে গেছে। ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি। কেউ ধরে রাখতে চাইছেন, কেউ প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতার স্বাদ নিতে চাইছেন, কেউ শূন্যের গেরো কাটাতে চাইছেন, কেউ পুরনো জমি ফিরে পেতে চাইছেন। যুদ্ধ জোরালো, সেনাপতিরা সকলে ভোটের ময়দানে, লড়াই তীব্র, হুঙ্কার হুঁশিয়ারি চরমে। भाई देखो, हम तो कोई वंश परंपरागत पार्टी नहीं है कि दीदी के बाद भतीजा बनेगा। कोई भी बंगाली बन सकता है। बंगाल का ही बासिंदा भारतीय जनता पार्टी बंगाल का मुख्यमंत्री बनेगा। अब जरा भी चिंता न करिए, वो सक्षम भी होगा, योग्य भी होगा, लीडर भी होगा और सुशासन को प्रस्तापित भी करेगा। वो कहा है कि हम 20 साल ऑपोजिशन में बैठने के लिए तैयार है, तो मुझे लगता है ही हैज स्निफ्ड द मूड ऑन द ग्राउंड। उनको समझ में आ गया है जिस तरीके से उन्होंने लगातार ये 6 महीने से लोगों को अत्याचार किया है, 20 साल बीजेपी को बंगाल में ऑपोजिशन में बैठना ही पड़ेगा। ভোটের আর 2 সপ্তাহ বাকি নেই। তার আগে ভোটারদের মন টানতে যে যার মতো প্রতিশ্রুতি, আক্রমণ, পাল্টা আক্রমণ করে চলেছে। একদিকে বিজেপির সংকল্পপত্রে ভয়মুক্ত বাংলার প্রতিশ্রুতি, পাল্টা জুমলা বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ममता दीदी ने पूरे 3 टर्म भय, भेदभाव और भ्रष्टाचार, ये तीनों चीजों को प्रस्तापित करने में लगाया है। परंतु अब भाजपा के भरोसे के आधार पर बंगाल की जनता नया रास्ता ढूंढेगी और मुझे पूरा विश्वास है बंगाल की जनता हमें अगले 5 साल के लिए एक लोकप्रिय सरकार बनाने का
यहां जरूर मौका देगी, जहां मन भययुक्त न हो और सिर गर्व से ऊंचा हो। আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপির দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছোবল দেয় মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। যদি ছবল খেতে না হয় তাহলে মনে রাখবেন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। নির্বাচনে সব দলেরই নজরে মহিলা ভোট। বিজেপির সংকল্প পত্রেও নারী নিরাপত্তা নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাদের সরকার ক্ষমতায় এলে প্রতি মণ্ডলে তৈরি হবে মহিলা থানা, পাশাপাশি প্রত্যেক থানায় থাকবে মহিলাদের জন্য সহায়তা ডেস্ক। पुलिस बल सहित राज्य की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण भारतीय जनता पार्टी की सरकार देगी। 75 लाख लखपति दीदी बनाकर हम महिलाओं का सशक्तिकरण करेंगे। हर मंडल में कम से कम एक महिला थाना और प्रत्येक पुलिस थाने में सहायता का डेस्क बनाएंगे और हर महिला को सुरक्षा का वादा पूरी करने के लिए ये थाने और ये महिला डेस्क अहर्निश दिन रात कार्यरत रहेंगे। और कभी भी हमारे चुने हुए मुख्यमंत्री को ऐसा स्टेटमेंट नहीं देना पड़ेगा कि इतनी देर रात को महिलाओं ने बाहर निकलने की जरूरत क्या है। ऐसे बंगाल का हम निर्माण करेंगे। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড বলছে গোটা দেশের মধ্যে নিরাপত্তম শহরের নাম কলকাতা, এবং রাজ্যের নিরিখে যেই রাজ্যগুলোতে মহিলারা নির্ভয়ে কাজে যান, নির্ভয়ে রাস্তায় বেরোন, তার মধ্যে অন্যতম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। উনি নিজে দিল্লির হর্তাকর্তা বিধাতা। ওনার দিল্লিতে সন্ধেবেলা 7টার পরে কোনো মহিলা একা বেরোতে পারেন না। উনি এসে বাংলাকে জ্ঞানের বাণী শোনাবেন? সারা ভারতবর্ষের বুকে একমাত্র দল যারা রেপিস্টের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে কুলদীপ সিং সেঙ্গারের সমর্থনে, তার নাম ভারতীয় জনতা পার্টি। যারা পার্লামেন্টে বসে ব্রিজভূষণের মতো একটা রেপিস্টকে পাশে বসিয়ে স্বীকৃতি দেয়, বাহবা দেয় যে মহিলা কুস্তিগিরদের দিনের পর দিন ধর্ষণ এবং যৌন হেনস্থা করে, তাদের কাছ থেকে নারী নিরাপত্তা নিয়ে জ্ঞানের বাণী শুনতে হবে? মণিপুর থেকে উন্নাও, উন্নাও থেকে হাতরাস, হাতরাস থেকে কাটুয়া। আরজিকর কাণ্ড সন্দেশখালীর প্রসঙ্গ টেনে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। संदेश खाली और आरजी कर जैसी अनेक घटनाओं की सीरीज के कारण बंगाल की महिला आतंकित है। ये सारे भय को समाप्त कर सुशासन प्रस्थापित कर भय रहित समाज और भरोसे के साथ एक सोनार बांग्ला के निर्माण के लिए बंगाली युवा आगे बढ़े, बंगाल की महिला आगे बढ़े। জল্লাদদের হাত থেকে বাংলাকে রক্ষা করব, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। বাংলার মামাটি মানুষ আমাদের সবচেয়ে বড় সম্মান। বৃহস্পতিবার হলদিয়া, আসানসোল এবং সিউড়ি সভা থেকে তৃণমূলকে দুর্নীতি, সিন্ডিকেট রাজসহ একাধিক ইস্যুতে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। আর শুক্রবার সংকল্পপত্র প্রকাশ করে তৃণমূলের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে, গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। टीएमसी के 15 वर्ष के भ्रष्टाचार के लिए हम एक श्वेत पत्र जारी करेंगे और सरकार की पाई पाई जिन भ्रष्टाचारियों ने खाई है उनको कानून के जरिए जेल की सलाखों के पीछे भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। जितनी भी राजनीतिक हिंसा हुई है, चाहे वो किसी भी दल के खिलाफ हुई हो, उसकी जांच के लिए सुप्रीम कोर्ट के रिटायर्ड जज का कमीशन बनाकर त्वरित गति से वो सारे केस अंजाम तक हम पहुंचाने का काम करेंगे। कानून और व्यवस्था इसकी स्थिति पर भी एक श्वेत पत्र जारी करेंगे। যারা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে দাবি করেছে, সব থেকে দুর্নীতিগ্রস্ত এলিমেন্ট যারা, এবং খালি বাংলা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের উপর ভুরি ভুরি অভিযোগ
যাদেরকে ইডি সিবিআই ডেকে ঘন্টার পর ঘন্টা ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, পরের দিন বিজেপিতে গেছে সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, নারায়ণ রানে থেকে শুরু করে, অজিত পাওয়ার, সে হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনিও তো গেছেন বিজেপিতে। এরকম ভুরি ভুরি উদাহরণ, একের পর এক উদাহরণ আমাদের সকলের কাছে রয়েছে। যাদের বিরুদ্ধে আপনি বলছেন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন, সব থেকে দুর্নীতিগ্রস্ত গুলো তো আপনার পাশে বসে আছে। কারোর বিরুদ্ধে 4টে 5টা 6টা করে ইডি সিবিআই মামলা। আপনি শ্বেতপত্র ছেড়ে দিন, যাদের বিরুদ্ধে জনসমক্ষে প্রুফ রয়েছে আপনারা তাদেরকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে, হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে, পেমা খান্ডুকে নিয়ে, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 1250 কোটি টাকার দুর্নীতি হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী নারায়ণ রানে, এদেরকে নিয়ে আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এগুলো লোক হাসানো। বিহারে এনডিএ জয়ের পরে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন এবার তাদের মিশন পশ্চিমবঙ্গ। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে নরেন্দ্র মোদী তুলনা করেছেন মহা জঙ্গল রাজের সঙ্গে। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। আর এবার বিধানসভা ভোটে বিজেপি জিতলে 15 বছরের তৃণমূল সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের কথা বললেন অমিত শাহ। पार्ट ए में किस प्रकार से 15 साल में कानून और व्यवस्था को नीचे 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 तक, पाताल तक गिराया गया है वो बताएंगे, और पार्ट बी में कानून और व्यवस्था को किस प्रकार से हम सुनिश्चित करेंगे ये बताएंगे। ये 3 श्वेत पत्र भ्रष्टाचार के खिलाफ, राजनीतिक हिंसा के खिलाफ और कानून और व्यवस्था के रिस्टोर करने के लिए, ये तीनों श्वेत पत्र बंगाल की बहुत सारी समस्याओं का एक साथ समाधान करेंगे, ऐसा भारतीय जनता पार्टी का भी विश्वास है और हम बंगाल की जनता को भी विश्वास देना चाहते हैं। महिला सुरक्षा हेतु बंगाल में ही पुलिस बटालियन, दुर्गा सुरक्षा स्क्वाड और आत्मरक्षा प्रशिक्षण के लिए एक अलग से स्क्वाड की रचना हम करेंगे। धान, आलू और आम की खेती के लिए किसानों को उनकी उपज का उचित मूल्य मिल पाए, इसलिए हम एक योजना लेकर आएंगे जिससे आलू, धान और आम की खेती करने वाले किसानों को कोई तकलीफ न मिले। তারা দুর্নীতিতে নাকি তৃণমূলের বিরুদ্ধে হোয়াইট পেপার প্রকাশ করবে। এই দেখুন, সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে, তার নাম জয়দেব খান। সব থেকে বড় কোল মাফিয়া আসাম থেকে, ধোয়া তুলসী পাতা, ওয়াশিং মেশিন। এটা জিজ্ঞেস করবেন ক পয়সা নিয়েছেন আর কবার একে ইডি সিবিআই ডেকেছে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন। অমিত শাহকে টার্মেকে দাঁড়িয়ে স্পেশাল পারমিশন করে ফ্লাইট থেকে নামার পর রিসিভ করছে কে? জয়দেব খা, প্রহ্লাদ যোশী। জয়দেব খা বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, এই হচ্ছে তার নিদর্শন। আমি তো ছবি দেখাচ্ছি। বাংলার মানুষকে যারা বোকা বানাতে এসছে, ল্যাজে গোবরে হবে আগামী দিন। তৈরি থাকুক। বিধানসভা ভোটের আগে ফের রাজনীতির শিরোনামে সিঙ্গুর। সম্প্রতি এই সিঙ্গুরেই সভা করেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু শিল্প নিয়ে মুখ খোলেননি।
প্রশ্ন উঠেছিল তাহলে সেই 2011 সালের বিধানসভা ভোটের আগে টাটারা সিঙ্গুর ছেড়েছিল, আর কি কোনোদিনও শিল্প ফিরবে না হুগলির এই জনপদে? এই আবহে বিধানসভা ভোটের ঠিক আগে সিঙ্গুর নিয়ে প্রতিশ্রুতি শোনা গেল অমিত শাহর গলায়। रोजगार सृजन के लिए सिंगूर में एक औद्योगिक पार्क बनेगा जिसकी 50% भूमि एमएसएमई के लिए रिजर्व करेंगे और 50% भूमि में बड़े उद्योग आएंगे। राज्य भर में जगह देकर 4 नई इंडस्ट्रियल टाउनशिप बसाएंगे जो आने वाली नवी संभावनाओं को खोलने का काम करेंगे। যেন মনে হচ্ছে দেশে বিজেপি ছাড়া আর কোনো পার্টি নেই, শুধু বিজেপি পক্ষ। ক্যান্ডিডেটদেরও নোটিশ দিচ্ছে, সব পুলিশকে নোটিশ দিচ্ছে, সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে। বাংলা দখল করবার জন্য বিজেপি হয়েছে হ্যাংলা। ছোট্ট বাচ্চা দুষ্টুমি করলে মা তাকে একটু বকে দেয়, আর বড় বাবুরা দুষ্টুমি করলে তাদের কি করতে হয়? ধরে ধরে গণতন্ত্রের থাপ্পড় মারতে হয়। এটা মাথায় রাখবেন। সিঙ্গুর ও নন্দীগ্রাম এই দুই জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার রাস্তা প্রশস্ত করেছিল। পশ্চিমবঙ্গে ছোট গাড়ির কারখানা তৈরি করতে না পারার জন্য 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে রাজ্য ছেড়েছিলেন রতন টাটা। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল বিজেপি, কিন্তু এবার জোর লড়াই, একে অপরকে টক্কর দেওয়ার প্রবল চেষ্টা। ওরা যেটা চালু করেছিল, টুকলি করে সাইকেল স্কুটার থাকলে পাবে না, টেলিভিশন থাকলে পাবে না, পাকা বাড়ি থাকলে পাবে না, তো কে পাবে? একটা পরিবারে মাত্র একজনই পাবে। আমাদের কিন্তু তা নয়, আমাদের কিন্তু সবাই পায়, কারণ মা বোনেরা আমাদের গর্ব। এবার বলে যাচ্ছি, আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না, আমরা যেটা বলি সেটা আমরা করি। ইলেকশনের সময় একরকম বলে, ভুলে গেছে বিজেপি পার্টি? আমোদি প্রমোদি বাবু বলেনি 14 লাখ 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে? 1 পয়সাও কেউ পেয়েছেন? পেয়েছেন? 2 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে বছরে, কেউ পেয়েছেন? বলেছিলেন ব্ল্যাক মানি নিয়ে আসবে বলে নোটবন্দি করেছিল, আপনাদের টাকা কেড়ে নিয়েছিল, একটাও ব্ল্যাক মানি ফিরে এসেছে? আজকে গ্যাসের দাম কত, পেট্রোলের দাম কত, ডিজেলের দাম কত, ট্রেনে ভাড়া বেড়েছে কত, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। মনে রাখবেন, এদের আমলে, বিজেপির আমলে সারা দেশটা শেষ হয়ে গেছে। ये घुसपैठिए रोक पाएंगे? जोर से बोलो, रोक पाएंगे? भ्रष्टाचार रोकेंगे? कट मनी रोकेंगे? ये सब रोकने का काम केवल और केवल भारतीय जनता पार्टी कर सकती है। भारतीय जनता पार्टी। अंत में मैं इतना ही कह, चारे लोग आगे आ जाओ भाई, चारे लोग आगे आओ। हमारे चारों प्रत्याशियों को प्रचंड बहुमत से जिताना है। मुझे बताओ, जिताओगे क्या? अरे ऐसे नहीं, जोर से बोलो, जिताओगे? कमल के निशान पर बटन दबाओगे? देखो भाई, बटन तो यहां मेदिनीपुर में दबे, मगर इतने गुस्से से दबाना कि घुसपैठिया जहां पर भी हो उसको करंट लगे, ऐसे दबाना है। ये चारों लोगों को प्रचंड बहुमत से जिताना है। এই আবহেই বিধানসভা ভোটের মুখে সেই সিঙ্গুর প্রসঙ্গই উঠে এলো অমিত শাহর গলায়। সিঙ্গুরে ফের শিল্প গড়ার স্বপ্ন দেখালেন তিনি। तो खड़े कर कर सैकड़ों रखे हैं, मनमोहन सिंह जी ने भी खड़े कर कर रखे थे। हमने सबका समाधान कर कर देश को विकास के पटरी पर चढ़ाया है। बंगाल की जनता भरोसा करे, मोदी जी के नेतृत्व में हम बंगाल को भी विकास की पटरी पर चढ़ाएंगे। और समस्या जब सरकार के सूत्र हाथ में आते हैं, जो मुख्यमंत्री हमारे बनेंगे,
जो बंगाल से ही होंगे, वो सभी समस्याओं का समाधान निकालेंगे। और उनको मैं नहीं मानता कि भारत सरकार की मदद लेने में परहेज होगी। डबल इंजन की सरकार बनेगी और हम बंगाल के उद्योग को फिर से प्रस्तापित कर रहेंगे। रोजगार सृजन के लिए सिंगूर में एक औद्योगिक पार्क बनेगा, जिसकी 50% भूमि एमएसएमई के लिए रिजर्व करेंगे और 50% भूमि में बड़े उद्योग आएंगे। राज्य भर में जगह देखकर 4 नई इंडस्ट्रियल टाउनशिप बसाएंगे, जो आने वाली नवी संभावनाओं को खोलने का काम करेंगे। বড় বড় কথা, এই দেবো সেই দেবো, আজ পর্যন্ত তো কিছু দেননি কাউকে, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার উপর আমরা পাই। যুবসাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনো পায়নি, দরখাস্ত করেছেন, তারা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, তার কারণ এটা মা বোনেদের পাওয়ার অধিকার আছে, এটা মা বোনেদের কাছে উপহার। এটা বিজেপির ভাওতা নয়, ছলনা নয়। ওরা বলে এক আর করে এক, মিথ্যে কথার কারখানা, মিথ্যের ফুলঝুরির কারখানা, ওরা ভাওতা দেবার কারখানা, এসআইআর এর নাম কাটার কারখানা, এনআরসি করার কারখানা, দাম বাড়াবার কারখানা, মানুষের দাঙ্গা লাগানোর কারখানা। ওরা মানুষের যন্ত্রণা, বাংলাকে দেয় লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি ওদের একটাও ভোট দেব না, আপনারা কেউ দেবেন না, প্লিজ দয়া করে, অনুগ্রহ করে। আগামী দিন ঠিকানা থাকবে কিনা মনে রাখবেন, যাদের ভোটার লিস্টের নাম উঠেছেও আগামী দিন ওরা চেষ্টা করবে এনআরসি করার। আমাদের সরকার থাকলে করতে দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না। বাঙালি আবেগেও শান দিলেন অমিত শাহ। রবীন্দ্র পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা থেকে থিয়েটারের আধুনিকীকরণ, সংস্কৃতিপ্রেমী বাঙালির হৃদয়ে জায়গা করতে একের পর এক প্রতিশ্রুতি দিলেন তিনি। कवि गुरु रविंद्रनाथ जी की विरासत को बढ़ावा देने के लिए कला, साहित्य और सांस्कृतिक शिक्षा को मजबूत करने के लिए एक सांस्कृतिक केंद्र जो कवि गुरु के नाम से होगा, इसकी हम स्थापना करेंगे। राज्य में थिएटर समूहों का वार्षिक अनुदान बढ़ाकर 1 लाख कर दिया जाएगा और पुणे के तर्ज पर यहाँ पर थिएटर के देश भर के कलाकारों के लिए एक बहुत मॉडर्न आधुनिक एक कॉलेज बनाने का, इंस्टीट्यूट बनाने का काम भी हम करेंगे, जो बंगाल के तख्ते को, बंगाल के थिएटर को फिर एक बार ऊंचाई पर ले जाने का काम करेगा। बंगाल के प्रसिद्ध मेलों को यूनेस्को की धरोहर बनाने का प्रयास कर कर विश्व भर से यहाँ पर पर्यटन आए, इसके लिए हम प्रयास करेंगे। और कलकत्ता की विरासत, संस्कृति और बनने वाले रिवर फ्रंट के माध्यम से कलकत्ता में भी एक प्रकार से हम बहुत बड़ा पर्यटन आकर्षित हो, इस प्रकार का प्रयास करेंगे और कलकत्ता को लिविंग सिटी के रूप में पूरे विश्व में प्रस्तापित करने का प्रयास करेंगे। রবীন্দ্রনাথের কথা বলতে গিয়ে অমিত শাহ বলেছেন যে তার স্মৃতিতে নাকি কিছু কালচারাল সেন্টার তৈরি করবেন, 1 লক্ষ টাকা দেবেন, থিয়েটার কেন্দ্র করবেন। তো খুব ভালো কথা, কিন্তু এইসব বিষয় নিয়ে কালচারাল ডিপার্টমেন্ট, সেন্ট্রাল কেন্দ্রের কালচারাল ডিপার্টমেন্ট বা এখানকার যারা সেন্টার থেকে আছেন তারা তো এটা অনায়াসে করতে পারেন। তার জন্যে এখানকার এই রাজ্যের ক্ষমতায় না আসলে করতে পারবেন না, রবীন্দ্রনাথকে সম্মান দিতে পারবেন না, বাংলা থিয়েটারকে সম্মান দিতে পারবেন না, এটাই কি প্রশ্ন? চাইলে নিশ্চয়ই করতে পারতেন, কিন্তু করেননি, শুধু বলছেন ক্ষমতায় আসলে তবে হবে। বিজেপি সংকল্পপত্রে উঠে এসেছে রয়্যাল বেঙ্গল টাইগারকে কেন্দ্র করে পর্যটনে জোয়ার আনার কথাও। पर्यटन को बढ़ावा देने के लिए
दार्जिलिंग को एक प्रमुख इको एडवेंचर और हेरिटेज पर्यटन केंद्र के रूप में हम विकसाएंगे। बंगाल के प्रसिद्ध मेलों को यूनेस्को की धरोहर बनाने का प्रयास कर कर विश्व भर से यहाँ पर पर्यटन आए, इसके लिए हम प्रयास करेंगे। और कलकत्ता की विरासत, संस्कृति और बनने वाले रिवर फ्रंट के माध्यम से कलकत्ता में भी एक प्रकार से हम बहुत बड़ा पर्यटन आकर्षित हो, इस प्रकार का प्रयास करेंगे और कलकत्ता को लिविंग सिटी के रूप में पूरे विश्व में प्रस्थापित करने का प्रयास करेंगे। रॉयल बंगाल टाइगर उनके प्राकृतिक आवास का संरक्षण और सुरक्षा के साथ साथ बंगाल का रॉयल टाइगर टूरिज्म का भी बहुत बड़ा केंद्र बने, इसके लिए हम आगे बढ़ेंगे। हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। থেকে বড় কথা অমিত শাহ আজকে বলেছেন বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে। বাংলার নামেই তো সারা পৃথিবীতে নামকরণ রয়্যাল বেঙ্গল টাইগার। এবার এই বাঘদের সুরক্ষা নিয়ে তিনি কথা বলতে গিয়ে ভুলে গেছেন এবং খোঁজ রাখেন না অমিত শাহ যে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং তাদের প্রজেক্ট টাইগার সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। এবং প্রজেক্ট টাইগার নিয়ে মোদি এর মধ্যে অনেক রকম ভাষণ দিয়েছেন। তাহলে ক্ষমতায় রাজ্যে আসলে প্রজেক্ট টাইগার করবেন, এটা কি ধরনের কথা? কেন্দ্রের দায়িত্বই তো বাঘ নিয়ে কাজ করা। এখানে এসে আবার সেইটা বাংলায় বিজেপির ম্যানিফেস্টোতে রাখতে হয়েছে। এতেই বোঝা যায় অমিত শাহ কোনো খোঁজ খবর রাখেন না, কোনটা ন্যাশনাল প্রজেক্ট কোনটা স্টেট প্রজেক্ট সেও খেই হারিয়ে ফেলেছে। বিধানসভা ভোটের মুখে রাজ্যে এসে সংকল্পপত্র প্রকাশ করে অভিন্ন দেওয়ানি বিধি চালুর হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ममता जी को जो करना है वो करे, यूसीसी लागू हो कर रहे। জোর জবরদস্তি ধর্ম বা খাদ্যাভ্যাস কারোর উপর চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বিজেপি বাংলায় রফতানি করে এই পরিবর্তন বাংলায় আনতে চায়। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্ক চাপানোতর দীর্ঘদিনের। অতীতে বারবার এর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাট আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। কি এই ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি? মুসলিম এবং খ্রিস্টান দুই সম্প্রদায়েরই বর্তমানে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়, অর্থাৎ এক আইন, শাস্তিও এক। গত বছর 27শে জানুয়ারি থেকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। সম্প্রতি গুজরাট বিধানসভাতেও পাশ হয়ে গেছে এই বিধি। এই প্রেক্ষাপটে ভোটে জিতে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও ইউনিফর্ম সিভিল কোড চালুর হুঙ্কার দিলেন অমিত শাহ। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो, वो तुष्टीकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा, वो तुष्टीकरण है। तुष्टीकरण की राजनीति के कारण इन लोगों ने इतने साल लटका कर रखा है। ममता जी को जो करना है वो करे। पूरे देश में जहां भारतीय जनता पार्टी की सरकारें हैं, यूसीसी लागू हो कर रहे। অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকরী হয় বাংলায়, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জনজাতি সম্প্রদায়ের মায়েরা ভাইয়েরা, যারা এসটি। জোর জবরদস্তি ধর্ম বা খাদ্যাভ্যাস কারোর উপর চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বিজেপি বাংলায় রফতানি করে এই পরিবর্তন বাংলায় আনতে চায়। এই কারণে তারা বলছে পাল্টানো দরকার।
গীতিকার লিখেছিলেন, মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মানুষের মন পেতে এখন ব্যাকুল সব দল, আর তাই প্রতিশ্রুতির ব্যাগ উপুড় করে দিচ্ছে তারা। আর তার মধ্যেই লড়াই, ঝগড়া, আক্রমণ, ব্যঙ্গ তো আছে। सीमेंट खरीदना है सिंडिकेट, बालू खरीदना है सिंडिकेट। एक बार कमल के फूल पर बटन दबा दो, पूरे सिंडिकेट को उठाकर गंगा नदी में डालने का काम भारतीय जनता पार्टी करेगी। মনে রাখবেন, কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। এবং আমার মুখের দিকে তাকিয়ে যদি সব প্রজেক্ট চালাতে চান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব, তাহলে মনে রাখবেন বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না। ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা। ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। ভোটমুখী এই রাজ্যেই রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে তৃণমূলের প্রকাশিত এই স্টিং ভিডিও, যেখানে হাজার কোটি টাকার ডিলের মতো চাঞ্চল্যকর দাবি করতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে, যা ঘিরে বিজেপির সঙ্গে তার আঁতাতের বিস্ফোরক অভিযোগ উঠছে। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, वही आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। এই ভিডিও সামনে আসার পরই আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম। পশ্চিমবঙ্গের নির্বাচনে একলা চলোর বার্তা দিল আসাদুদ্দিন ওয়েসের দল। শুক্রবার এক্স হ্যান্ডেলে মিম জানিয়েছে, হুমায়ুন কবিরের মন্তব্যে এটা স্পষ্ট, বাংলার মুসলিমরা কতটা অসহায়। মুসলিম সম্প্রদায়ের সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এমন কোনো বক্তব্যের সঙ্গে যুক্ত থাকবে না মিম। আজ থেকে হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করছে মিম। আমরা পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হব না। আগামী ইলেকশনে আমরা হুমায়ুন কবির সাহেবের সাথে যে আমাদের জোট ছিল, সেই জোটটা আমরা আর রাখছি না। সেই জোটটা আমরা ভেঙে দিয়েছি, কারণ আমরা কোনোদিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এই নির্দেশ নিয়েছে। মিমের সেই রকম কোনো শক্তি নেই। আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে আমি শ্রদ্ধা করি। বাংলায় মিমের যাদেরকে নেতৃত্ব রেখেছে তারা তৃণমূলের কাছে বিক্রি হচ্ছে, আমি কি করতে পারি? এই জোট ভাঙা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এখন হুমায়ুন ফেসে গেল হুমায়ুনের ঢোল। তো তারপরে এখন লোকলজ্জায় বলছেন আমরা এখন সরে যাচ্ছি, কিন্তু আপনাদের তো উদ্দেশ্যটা এক ছিল, অর্থাৎ এমনভাবে কিছু মানুষকে কনফিউজ করে ভোট কাটা যাতে বিজেপির উপকার হয়। বিধানসভা ভোটের মুখে স্টিং অপারেশন। তৃণমূলের প্রকাশিত ভিডিওয়ে বাবরি মসজিদ থেকে শয়ে শয়ে কোটি টাকা, এমনকি বিজেপি সম্পর্কে মারাত্মক দাবি করতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরকে। मैं ओपन बोला, जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर है, मेरा कोई दिक्कत नहीं है, बातचीत करके रखा। शुभेंदु अधिकारी बोला जो अब दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं एमपी जाऊंगी, अलग करके आपको सेंट्रल लीडरशिप को सब बात करानी। डायरेक्ट जो मोहन यादव जी है ना, मदर मध्य प्रदेश मोहन यादव, वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग मोहन जी मुझे बताया, जो आपको जो 70-80 जो सीट आपको मिलेगा तो डायरेक्ट आपको डेप्यूटी दे दूंगा, मेरा सीएम होगा। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है, इसको प्रो पकड़ लिया, इसीलिए तो मैं जानबूझ के ये दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। যদিও বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের দলের আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমিত শাহ। भाई आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकती हैं। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। বিজেপি A = B = C, A = C, সোজা কথা। উনি বলে দিচ্ছেন এটা AI দিয়ে তৈরি, আর শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে এটা AI দিয়ে তৈরি। ঠাকুরগড়ে কে, আমি তো কলা খাইনি। হুমায়ুন কবির হোক, ISF হোক,
এটা হচ্ছে আলটিমেটলি বিজেপির বি টিম। এগুলো প্রমাণিত, এটা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। কার করা স্টিং অপারেশন? এক তা ভিডিও দেখা গেছে, তো তৃণমূলের মন্ত্রী ছিল, সেদিন পর্যন্ত তৃণমূলের এমএলএ ছিল, তার আগে কংগ্রেসের নেতা ছিল, এমএলএ ছিল, তার আগে বিজেপির লোকসভা ক্যান্ডিডেট হয়েছিল। সব ভুলে গেলে হবে নাকি? এই ধরনের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ভোটের আগে তৈরি করা হয়। আমার কাছে তো প্রশ্ন হচ্ছে 2011-তে তৃণমূল কত কোটি টাকা পেয়েছিল বিজেপির কাছ থেকে? তার মানে এটা দিয়ে একটা এস্টাবলিশড হলো পশ্চিমবঙ্গে কালো টাকা, কোটি কোটি টাকা ঘুরছে। এই ভিডিওর সত্যতা যাচাই করা দরকার। সত্যতা যাচাই করে যদি সত্য হয়, যদি সত্য হয়, বাংলার মানুষ কিন্তু এটাকে ক্ষমা করবে না। এটা হুমায়ুন কবির সাহেবদের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি এআই ভিডিও। যদি এআই ভিডিও হয় তাহলে কিন্তু যারা এই ভিডিওটা বানিয়ে সার্কুলেট করছে তাদের মতো খারাপ বাজে বদনাম হবে না। চূড়ান্ত মানে এটাই আমার অবস্থান যে এটা সত্যতা যাচাই করা দরকার। আমি চাই সত্যতা প্রকাশ হোক। তবে এই ভিডিও কিছুটা সত্য বলে স্বীকার করেছেন হুমায়ুন কবির। তার দাবি যে বক্তব্য দেখানো হয়েছে তা এআই দিয়ে তৈরি। ভিডিওটার কিছুটা সত্যতা আছে, কিন্তু যে ধরনের কথা বলা হচ্ছে ওটা এআই করে করা হয়েছে। আমি আমার ফ্ল্যাটে বসে কার সাথে কথা বলেছি, যদি কোনো বিজেপির নেতার সাথে করি, চ্যালেঞ্জ থাকলো মমতা ব্যানার্জিকে, অপর দিকে কার সাথে বলেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, না বিজেপির শ্রমিক ভট্টাচার্য, না শুভেন্দু, তাদের সামনে আনুক না, ক্ষমতা থাকলে সামনে আনুক, আমি যা বলবে মেনে নেব। এই স্টিং অপারেশনের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আমি কিন্তু পরিষ্কার করে বলছি, 24 সালেও তৃণমূল কংগ্রেস একেবারে তার ন্যারেটিভ তৈরি করবার জন্য সেই ভিডিওটা তৈরি করেছিল। তার সাথে মহিলারা যে নির্যাতিত হয়েছিল সেই অভিমুখটাকে ঘোরানোর জন্য ওইটা করানো হয়েছিল। আবার একটা প্রফেশনাল সংস্থা দিয়ে তারা যেহেতু সারা বছর রাজনীতি করে, আবার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এই ভিডিওটা করা হয়েছে। এই ভিডিওটা ফেক, এই ভিডিওটা মিথ্যে ভিডিও। এই ভিডিওটা তৃণমূল কংগ্রেস করেছে কেবলমাত্র তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। কেন আমি বলছি, বেশ কিছুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতন জেলায় মুসলিম ভোটটা বিভাজিত হতে পারে। বিভিন্ন যে ক্ষেত্র সমীক্ষাগুলো হচ্ছিল তাতেও কিছুটা ধরা পড়ছিল। ফলে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কোর ভোট ব্যাংক, হিন্দু ভোটের পোলারাইজেশন ইতিমধ্যেই ঘটে গেছে। ফলে মুসলিম ভোটটা যদি স্প্লিট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সবাই বলছিলেন যে মুসলিম ভোট স্প্লিট যাতে না হয়, ফলে মুসলিম ভোটটা যাতে তৃণমূলের পক্ষে থাকে। যেমন উনি অভিযোগ করছেন হুমায়ুন কবির স্প্লিট করছে, আমি অভিযোগ করছি বা অভিযোগ আসছে অটোমেটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে তার মুসলিম ভোটটায় রাখার জন্য এই ভিডিওটা করেছেন। যে কোনো মূল্যে যাতে এই ভিডিওটা করাটার উদ্দেশ্যই হলো যে এই মুসলমানদের কাছে এই বার্তা দেওয়া যে দেখো এর সাথে বিজেপির সম্পর্ক আছে। আজকে এই বার্তাটা দেওয়ার জন্যই কেবলমাত্র ভিডিওটা বাজারে ছাড়া হয়েছে। অধীর চৌধুরী, মৌসুম বেনিজুর নূর আর নৌসাদ সিদ্দিকী, আপনারা কিন্তু সাবধান হন, কারণ আপনাদের সাথে মুসলমান ভোট আছে। আপনাদের বিরুদ্ধেও যে স্টিং অপারেশন হবে না মুসলমান ভোটটাকে সরিয়ে দেওয়ার জন্য, আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারি না। ফলে অধীর চৌধুরী, মৌসুম বেনিজুর নূর, নৌসাদ সিদ্দিকী, আপনারাও সাবধান হন, কারণ নৌসাদের জনসভাগুলোতে যেভাবে উপচে পড়া মুসলিমরা জড়ো হচ্ছে, ভোট দিবে কিনা সেটা আলাদা কথা, তাতে তাদের বিরুদ্ধেও একটা স্টিং অপারেশন কিন্তু হতে পারে। আমি তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে এদিকে বলছেন যে এটা এআই ভিডিও, এটা সম্পূর্ণ ফেক, আবার সাবধান হতেও বলছেন। দুটো তো একসঙ্গে হয় না বিশ্বনাথ দা। না 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 না, এটা সাবধানে না না না। প্রথম কথা, আপনি এত দায়িত্ব নেবেন না, এত দায়িত্ব নেবেন না, ওটা তদন্তকারী সংস্থার হাতে ছাড়ুন। আমি বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ নন। আমি বলছি এটা তদন্তের উপর ছাড়ুন। অভিমুখটা আপনি একটু বলতে দিন। না, অভিমুখ বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে খাটবে সেখানে আমি ইউজ করব, আর যেখানে আমার ক্যামেরা খাটবে সেখানে ক্যামেরা। কিন্তু আমি বলছি যদি আর্টিফিশিয়াল, আমি এবং আপনি একটা জায়গায় একমত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সব করা যায়, তাহলে আর আপনি সাবধান থাকলেন, অধীর চৌধুরী সাবধান থাকলেন, নওশাদ সিদ্দিকী সাবধান, কি যায় আসে? ক্যামেরার সুযোগ আমি প্রাইমারি তার মানে আপনিও কোথায় ভাবছেন যে অসাবধানতা বোধ এই ধরনের দুটো তো একসঙ্গে হয় না। ইয়েস অর নো? দুটো একসাথে না না, কিছুতেই হয় না, এটা যুক্তিতে আসবে না। আমি ক্যামেরা দিয়ে যদি আপনাকে বধ করতে পারি, হয়ে গেল। সেটা তো আপনি তো উদ্দেশ্য বলছেন।
আমি তৃণমূল ক্যামেরাকে কেন বলতে প্রেস পারি, কনফারেন্স artificial করেছে intelligence দেখো। এটা নিয়ে প্রদীপ্তও আপনার সঙ্গে দ্বিমত হবে না যে রাজনৈতিক শত্রু এবং মুসলিম আচ্ছা, ভোট সুমনদা। ভাগ করার একটা সম্ভাবনা আছে, সুতরাং তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্য সাধন হয়েছে, তারা প্রেস কনফারেন্স সুমনদা, করেছে। আরেকটা জিনিস কিন্তু তাতে বলছি, তো অদিত চৌধুরী, নওশাদ সিদ্দিকী, মহসেন বেনাজির নূর সাবধানে থেকে কিছু করতে পারবেন না। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল যে শেষ পর্যন্ত মহিলা ভোটটাকে ধরে রাখতে পেরেছিল এবং বাড়িয়েছিল কিছুটা, সেটা কিন্তু ওই স্টিং অপারেশনের প্রভাব। অর্থাৎ স্টিং অপারেশনে যে তৃণমূলের নেতারা যেভাবে মানে নারী নির্যাতন করেছিল, সেই নারী নির্যাতন কিন্তু আমি বলছি গভর্নরের কেস, গভর্নরের কেসটা হায়দ্রাবাদ ল্যাবের ওপর আমরা কিছুটা ছেড়ে দিই। আচ্ছা, গভর্নর আপনিও বিশেষজ্ঞ নন, আমিও নই। আমি যে গভর্নরের যে কেসটা, সেটা জানি আমরা ভুলে না যাই। সেই গভর্নর হঠাৎ করে ভালো হয়ে গেল, যার যাকে দেখতে হয়। তো বহুবার আমরা অনুষ্ঠানে করেছি, তাতে অসুবিধা নেই। মনে হচ্ছে না তৃণমূলের মানে এত যদি জেনুইন ভিডিও হয়, তৃণমূলের ওয়েবসাইটে কেন এটা তোলা? আমি জেনুইনও বলছি না, আমি ফলসও বলছি না, আমি বলছি দুটো কথা। এক হচ্ছে, দেখুন বিশ্বনাথ, লেটস এগ্রি, এক হচ্ছে যে সাবধানে এআই দিয়ে যদি করা হয় তাহলে সাবধানে থেকে আমি আপনি কোনো কিছু পাল্টাতে পারবো না, একদম। দুই হচ্ছে যে আপনি কোন ল্যাবে টেস্ট করে বলে দিলেন যে এটা ফেক অথবা ঠিক, আমরা কেউ জানি না। লেটস বি অনেস্ট। অধীর চৌধুরীদের সাবধান করছি যে ওদের সাথে তো মুসলমান ভোট আছে, ফলে আমি ভয় পাচ্ছি যে ক্যামেরা যদি আপনি বরঞ্চ অন্যভাবে সাবধান করতে পারেন, যদি সাবধান করতে চান, যে দেখবেন ফলস কেস না হয়, যেটা এর রাজ্যে কমন। সাবধান করছি, শুনুন না, ফুটেজের দায়িত্ব কি করে নেবেন? এটা মানে হুমায়ুন কবির বলছিলেন যে অধীর চৌধুরীকে হারানোর জন্য কিভাবে হিন্দু মুসলমানের বিভাজনটা করা হয়েছিল, এবং এটা সেটা বাস্তবিকও দেখেছি। এটা তো সবাই আমরা মানবো, আমাদের রাজ্যে ট্র্যাজেডি হচ্ছে ধর্মের নামে ভোট ভাগ করা, এবং যেখানে সেই সম্ভাবনা থাকে সেই জুজুকে যেন তেন প্রকারেণ রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেয়া। এই তো ভারতবর্ষের রাজনীতি। দায়িত্ব নেওয়া এআই নয়, এটা এই এআই, এটাই এআই। আমার না হঠাৎ তুমি যেমন জেনুইনিটির দায়িত্ব নিচ্ছ, আমি তো দাবি করছি আমার বিরুদ্ধে কেস করা, আমি বলছি ঠিকই আছে। তার মানে আমি তো রাজনীতি করি, আমি তো সবসময় মিথ্যে কথা বলি, এরকম তো রাজনৈতিক বিশ্লেষকরা বলেন আর কি, যে রাজনীতি করা মানে মিথ্যে কথা বলা, এটা তো দায়িত্ব নিয়ে এখানেও বলা হয়। আমি শুধু হঠাৎ করে আমার নরেন্দ্র মোদীর কথা মনে পড়ে গেল। রাজনীতি করা মানে জনসেবা করা, ঠিক আছে মানছি, নরেন্দ্র মোদীর কথা আবার মনে পড়ে গেল। কেন বলো তো? আকাশে মেঘলা, এখন তো মেঘলা আকাশ, রাডার কাজ করছে না। আমি মনে করলাম এই সময় যদি আক্রমণ করে ওরা তো ধরতে পারবে না, এই এআই নয় বা নয়, এই দায়বদ্ধতার সঙ্গে আমার এই সায়েন্সটা মনে পড়ে গেল। তোমার কথাই বলছি, সেটা হচ্ছে যে আমারও মনে পড়ে গেল নারদা স্টিং অপারেশনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কুৎসা করছে, গোল্লা পাবে, ভিডিওটা ভেজাল। আমি আর্কাইভে বসে দেখছি, আমি এখানেও বলছি নারদ নিয়ে ভিডিও ভেজাল হয়। দাদা দুটো লাইনে শেষ করে দেবো। নারদ নিয়ে কথা হচ্ছে, তখন কিন্তু স্যার এই দায়িত্বটা নেননি, তখন কিন্তু স্যার এটা সত্যতা নিয়ে প্রশ্ন তোলেননি। তার মানে নারদটাও ওটা হতে পারত। না ঠিক আছে, আমি 2 নম্বর যে কথাটা, না সত্যতা, আমি সময় জ্ঞান জানি শুনেই বলছি, সত্যতাটা আছে, ওটাও কোনোভাবে ভিডিও করা যেতে পারতো। তোমরা জিতেছো, আপনি বলি করে দিয়েছো মুসলমানদের ভিড় হচ্ছে, আপনি তো ডেমোক্রেসি কথা বলেন, হাত জোর করছি স্যার, আমি তো আপনার ছাত্র ভিড়ের কথা এখন বলছেন, তারপরে স্টিং ভিডিও নিয়ে এই চাপানোতরের মধ্যেই আরজিকর ফাইলস খোলার জল্পনা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। आरजी कार जैसी विभत्स घटनाएं टीएमसी ही हमेशा खुलकर बलात्कारियों के पक्ष में खड़ी होती है। हमारे संकल्प पत्र का मूल मुद्दा है भय रहित बंगाल की रचना और भरोसे से युक्त बंगाल की पुनर्निर्माण। भय रहित बंगाल जब मैं कहता हूं तब आज हर बंगाल के नागरिक के मन में भय है कि 15 साल के बाद एक घुसपैठ के कारण बंगाल की स्थिति क्या होगी। संदेश खाली और आरजी कर जैसी अनेक घटनाओं की सीरीज के कारण बंगाल की महिला आतंकित है। सिंडिकेट के त्रास के कारण युवा भी भय का एहसास कर रहा है। ये सारे भय को समाप्त कर सुशासन प्रस्थापित कर भय रहित समाज और भरोसे के साथ एक सोनार बांग्ला के निर्माण के लिए
बंगाली युवा आगे बढ़े। রাজ্যে ভোটের প্রচারে এসে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের প্রসঙ্গ টেনে বারবার তৃণমূলকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। এসবের মধ্যেই বৃহস্পতিবার আরজিকর মামলায় আদালতে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। নিহত চিকিৎসকের মা বাবা ঘটনাস্থলে যেতে চাইলে রাজ্য সরকারের আপত্তি কোথায়? প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 2024-এর 9 অগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। খুন ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই চিহ্নিত করেছে সিবিআই। তার আমৃত্যু কারাদণ্ডের সাজা হয়েছে। এর মধ্যেই নতুন করে ঘটনাস্থলে যেতে চেয়ে আবেদন জানিয়েছেন অভয়ের মা বাবা। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন করেন, মৃত চিকিৎসকের পরিবার নতুন করে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছে, তাতে সিবিআই এর কোনো আপত্তি নেই। তাহলে রাজ্যের আপত্তি কোথায়? সিবিআই যদি তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে রাজ্যের আপত্তি থাকার কথা নয়। এপ্রিলে সেদিন রাতে যারা ডিউটিতে ছিল, যারা আমার মেয়ের সঙ্গে ডিনার করেছিল বা গ্রুপ ডি স্টাফ, কাউকে সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। দুজনকে মাত্র সাক্ষীতে আনা হয়েছিল, দুজনের বয়ান দুরকম ছিল। এটা তো আমরা বলেই আসছিলাম। জানি না, রাজ্য তো যেতে বাধাই দিচ্ছে। সিবিআই এক্ষেত্রে আপত্তি জানায়নি কোনো। আমরা যে বিচার পাই সেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রীই চান না, কারণ স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে আমার মেয়ের সঙ্গে। এবং উনি মানে ওনার পুলিশ মন্ত্রীও তো উনি পুলিশ মন্ত্রী, তার পুলিশ বাহিনী দিয়ে সমস্ত তথ্য প্রমাণও লোপাট করেছে। শুধু আমার মেয়েটাকে খুন করে ক্ষান্ত হয়নি, তো তদন্তের যে তথ্য প্রমাণ লাগবে সেটাও লোপাট করেছে এবং ফরেনসিক এক্সপার্ট দিয়ে সমস্ত ধুয়ে মুছে ছাপ করেছে। রাজ্য সরকারের যে একজনই ধরেছিল, তারপরে সিবিআই কিন্তু কাজও করেছিল। যেমন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল এবং টালা থানার ওসির কে ধরেছিল। সন্দীপ এখনো দুর্নীতি মামলায় জেলে আছে, টালা থানার ওসি বেল পেয়ে গেছে। তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দেওয়া হয়নি 90 দিন পার হওয়ার পরেও। সিবিআই 4-5 বছর পরে একটা মামলা পায়, সেটাও তো রায় বার করে। তাহলে এইখানে মাত্র 4 দিন পরে সিবিআই হয়েছিল। আমাদের যিনি আইও সীমা পাহুজা, উনি বেশিরভাগ টাইম এখানে থাকেনই না। আজকে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, তিনি তার মেয়ের মৃত্যুর তদন্ত নিয়ে অনেকগুলো কথা বলেছেন। দিদি, আপনার মেয়ের মৃত্যুর তদন্ত তো সিবিআই করেছিল, যেই সিবিআই এর মাথার নাম অমিত শাহ, নরেন্দ্র মোদী। আপনি সিবিআই কি প্রশ্নগুলো করুন। শিয়ালদা কোর্টে বিচার হয়েছিল সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, হাইকোর্টের মনিটরিং এ। তাদেরকে প্রশ্ন করুন। আর যেই অমিত শাহ আজকে এসে, আপনি যেই দল থেকে ভোটে লড়ছেন সেই দলের এত বড় সাংবাদিক সম্মেলন করলেন, সেই অমিত শাহকে আপনি দেখা করতে চেয়েছিলেন, সময়টুকু পর্যন্ত দেয়নি অমিত শাহ। আজকে যখন এই অভিযোগ করছেন, নিশ্চিতভাবে আপনি সন্তান হারিয়েছেন, আপনার যন্ত্রণার সঙ্গে অন্য কারুর যন্ত্রণা তুলনীয় হতে পারে না, কিন্তু আপনি ঘোলা জলে বিজেপি যে রাজনীতি করতে চাইছে সেই রাজনীতির দাবার বোরে হয়ে গিয়েছেন। নিশ্চিতভাবে আমরা সবাই চেয়েছি অভয়ার মৃত্যুর বিচার হোক। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেপ্তার করেছে, সমস্ত তথ্য প্রমাণ সিবিআইও প্রমাণ করেছে যে সেই সঞ্জয় রায় খুনি এবং ধর্ষক। তাকে মানতে অসুবিধে কোথায়? সিবিআই প্রমাণ করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বৃহস্পতিবার আরও বলেন, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় অনেক কিছুই জানেন বলে মনে হয়, ফলে সমস্ত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করুক। পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দেয়, সিবিআই প্রয়োজন মনে করলে খুন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় ও অন্যান্য সন্দেহভাজনদের ফের জিজ্ঞাসাবাদ করতে পারবে। 1.5 বছর ধরে মামলা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট, কেউ কিন্তু সিবিআইকে আজ পর্যন্ত অর্ডার দেয়নি যে তুমি এই কাজটা ঠিক করে করো। গতকাল সেই জিনিসটা হয়েছে, এই জন্য আমরা তো সত্যি ভাবছি যে মামলা আগে বাড়বে, আগের দিকে এগোবে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং উনি এটাও বুঝিয়ে দিয়েছেন যে আমি সমস্ত এই মামলার বিষয়ে সমস্ত কিছু অবগত আছি। এটা কিন্তু কালকে বুঝিয়ে দিয়েছেন কোর্টের মধ্যে সিবিআইকে। হ্যাঁ, সে তো তখন বলছিল ও সব সিবিআই সোশ্যাল মিডিয়ার পোস্ট সিবিআই খুব ঝামেলা করেছে কালকে কোর্টের মধ্যেও। সিবিআই ঝামেলা করেছে কোর্টের মধ্যে, জজের সঙ্গে বিরোধিতা করেছে আর কি। খড়গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্য মৃত্যুর মামলার প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার বিচারপতি মান্থা বলেন, ওই ঘটনায় ফরেনসিক বিশেষজ্ঞরা খুনের প্রমাণ দিয়েছিলেন। এক্ষেত্রে ফরেনসিক রিপোর্ট আরও ভালো করে খতিয়ে দেখার জায়গা আছে। নিহত চিকিৎসকের পরিবার ডিএনএ প্রোফাইলিং এবং অডিও রেকর্ডিং জমা দিয়েছে আদালতে। সেসবও প্রয়োজন মনে করলে খতিয়ে দেখতে পারবে সিবিআই। 12ই মে মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।